কারণ এই যে হ্যাংম্যান কার্ড পিছনে দেখা যাচ্ছে সান, তো সানের এনার্জি রয়েছে, যেহেতু সান একটা আমাদের গ্রোথ রিপ্রেজেন্ট করে, তো ডেফিনেটলি শুভ সময় আসতে চলেছে। তাহলে যার লাইফে টাকা রিলেটেড প্রবলেম রয়েছে তাকে খুব বেশি যেন আউট অফ দ্য বক্স দিয়ে আমরা হেল্প না করি। ধরো কেউ টাকা ম্যানিফেস্ট করতে চায়, ধরো অল্প টাকা না, লামসাম টাকা, সেক্ষেত্রে তারা কি টেকনিক ফলো করবে ম্যানিফেস্টেশন করতে? প্রথম কর্তব্য হচ্ছে চৈত্র মাসের শেষ দিনটা নতুন বছরে পা দেওয়ার আগে বাড়িটাকে ডিক্লাটার করা। এই নম্বরে যারা জাতক জাতিকারা, তাদের হ্যাংম্যান পজিশন দেখা যাচ্ছে, মানে তারা একটা জায়গায় গ্রোথ করতে চায় বাট পুরোপুরি গ্রোথ মোমেন্ট দেখতে পাইনি এখনো পর্যন্ত। এই কথাটা আমি বলছি বাট আমি বিশ্বাসই করি না, তাহলে মানিয়ে আসবে না। মানে আমরা শুধু এটাই ভাবি যে পয়লা বৈশাখ, ওই তো দোকান থেকে নিমন্ত্রণ এসছে, কার্ড এসছে, ওখানে যাবো, মিষ্টি খাবো, টাকা দেবো। যাদের সাথে তুমি কথা বলছো না তাদের থেকে তুমি ট্রিগার হচ্ছে, তো তাদের কন্ট্যাক্ট লিস্টটা ব্লক না করে তাদের নাম্বারটা ডিলিট করে দেওয়া উচিত। যে ভরা জলের গ্লাসে জল যেমন ভরা যায় না, সেরকম মাথা যদি অনেক কিছুতে ভর্তি থাকে তো নতুন আইডিয়াস আসবে। টাকা পয়সা মানুষের হাতে হয়তো থাকছে না, বা হয়তো সঞ্চয় হচ্ছে না, বা হয়তো রোজগারের পথ বন্ধ। জুপিটার খারাপ হয় যদি তুমি দুটোর বেশি লোন নিয়ে থাকো। কিন্তু সবার প্রথমে যে অভ্যাস একটা আছে যে মানুষের এখন ওয়াশরুমে বা ফোন নিয়ে চলে যায়, এটাতে রাহু অ্যাক্টিভ হয়ে যায়। মানি ইজ মাইন্ডসেট। নমস্কার, আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। শুভ নববর্ষ। কেমন কাটছে এই বছর জানবো কমেন্ট সেকশনে। তবে তার আগে একটা কথা বলি, আমাদের যখন এই পডকাস্টের এপিসোড প্রথম শুরু হয় তখন ইংরেজি নববর্ষ কেমন যাবে সেই নিয়ে ভিডিও শুরু হয় এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু। আজকে আমরা বাংলা নববর্ষ কেমন যাবে সেটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এমন একজন রয়েছে স্টুডিওতে, যিনি আজকে বাংলা নববর্ষের উপর ভিত্তি করে কথা বলবেন এবং বাংলা নববর্ষ কেন হয় সে সমস্ত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা তার থেকে শুনবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্পিরিচুয়াল হিলার মৌসুমী কর্মকার। ডাইরেক্ট কথা বলবো তার সঙ্গে। তার আগে একটাই কথা বলবো, শুভ নববর্ষ, সকলে খুব ভালো থাকুন আর দেখুন আজকের এপিসোড। নমস্কার, কেমন আছো বলো? থ্যাংক ইউ সোহিনী আমাকে ইনভাইট করার জন্য, এবং আমি দর্শকদেরও শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ভীষণ খুশি যে আজ আমি এখানে আসতে পেরেছি, অনেক কিছু আলোচনা করবো আমরা ডেফিনেটলি, এবং ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করবো। কতটা এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড, বিকজ এটা তুমিও জানো যে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট সামহাউ এটা এখন ফাইনালি হয়ে উঠলো। এই যে ধরো বাংলা নববর্ষ, এটা নিয়ে বাঙালিদের মনের মধ্যে একটা বেশ আনন্দ থাকে, নতুন জামা কাপড় পরার ব্যাপার থাকে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ছেলেবেলা থেকে আমরা দেখছি বাড়িতে একটা মিষ্টির বাক্স আসে, ক্যালেন্ডার আসে, এটা কিন্তু বাঙালিদের একটা নিয়ম। আর যদি বাড়িতে ঠাকুমা থাকেন তাহলে তো একটা পঞ্জিকা বাড়িতে আসবেই আসবে। এই যে এই বাঙালি কালচারের জিনিসপত্রগুলো, ধরো ক্যালেন্ডার আসছে, মিষ্টির বাক্স, পঞ্জিকা, হাল খাতা, আমরা ছেলেবেলায় পাউডার টাউডার মেখে ফ্রক পরে বিভিন্ন সোনার দোকানে যেতাম বা বিভিন্ন দোকানে যেতাম যে হাল খাতায় নেমন্তন্ন করেছে। এই হাল খাতা ব্যাপারটা কি? বা অনেক সময় অনেক সোনার দোকান থেকে কিন্তু অক্ষয় তৃতীয়ারও নেমন্তন্ন আসে। এই অক্ষয় তৃতীয়া বলো, হাল খাতা বলো, বা লক্ষ্মী গণেশের পুজো, এই জিনিসগুলোর কি রেলেভেন্স রয়েছে হিস্টোরিক্যাল এবং অবশ্যই মিথোলজিক্যাল? রাইট। সো বেসিক্যালি তুমি যেখানে জিজ্ঞেস করলে আমাকে, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, হালখাতা, তিনটি আলাদা সাবজেক্ট আছে, ঠিক আছে? ফার্স্ট আমরা পয়লা বৈশাখটা নিয়ে আলোচনা করবো। পয়লা বৈশাখ যেটা, সেটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন কালচারে প্রচুর এখন মেতে রয়েছে। তো আমরা 31 ডিসেম্বর, 1 জানুয়ারি খুব রিসেট করি এনার্জিটাকে, বাট সেরকমই চৈত্র মাসটা আমরা যদি দেখি যে পয়লা বৈশাখটার আমেজ কখন থেকে শুরু হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে চৈত্র সেল থেকে। চৈত্র সেল থেকে আমরা কি করে দেখি যে যত পুরনো জিনিস আছে মানুষ চেষ্টা করে সেই জিনিসটাকে বিক্রি করে দেয়, রাইট? সেটাকে ডিসকার্ড করে দিচ্ছে। এক প্রকার তুমি বলতে পারো যে আমি পুরনো এনার্জি কোনো কিছু রাখছি না, সেটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি এবং আমি নতুন জিনিসটাকে দিয়ে আবার নতুন শুভ সূচনা করছি। দেন চৈত্র মাসের এন্ডের পরে যে ফার্স্ট ডেটটা পড়ছে বৈশাখ মাসে, সেটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বাঙালি নিউ ইয়ার অ্যাকচুয়ালি। তো নিউ ইয়ার অনুযায়ী আমরা যেভাবে ওয়েস্টার্ন কালচারে আমরা একটা রেজলিউশন বানাই, সেরকম আমাদের রেজলিউশন বানানো উচিত। কি বানানো উচিত? যেমন ধরো আমরা পূর্ব যত কাজ করেছি, 1432 সাল চলছে এখন, আমরা 1433-এ পা দিতে চলেছি, বাট অ্যাকচুয়ালি আমরা এই যে বঙ্গাব্দ শব্দটা বলি, এটা অনেকে কিন্তু জানেন না যে বঙ্গাব্দ শব্দটা কেন এসেছে। এটা ওয়েস্ট বেঙ্গল আমরা থাকি এখন, কলকাতা যেটা, কলকাতাটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, রাইট? তো
কলকাতাটা 1911 সালে শিফট হয়, সেটা দিল্লি ক্যাপিটাল হয়েছে। বাট কলকাতা যেহেতু ক্যাপিটাল ছিল, তো আমাদের ইসলামিক রুল ছিল প্রচুর। তো এই রুল হওয়াকালীন আমাদের কলকাতাটা কিন্তু হিস্টোরিক্যালি প্রচুর সিগনিফিকেন্স রাখে। এবার কি হতো, কর আদায় হতো। আমরা সবাই জানি, ছোটবেলায় আমরা হিস্ট্রিতেও পড়েছি যে আমাদেরকে কর দিতে হতো, রাইট? তো এই যে করগুলো আমরা দিতাম, সেই করগুলো বা ট্যাক্সগুলো ডিপেন্ড করতো যে কিভাবে আমাদের কৃষি হচ্ছে বা খেতি হচ্ছে। এবার কৃষি আর খেতির থেকে যখন ট্যাক্সটা আদায় করতো, তখন আকবর, যে রাজা আকবরের কথা আমরা জানি, আকবরের টাইমে কি হতো যে ওদের যে ক্যালেন্ডারটা ছিল, হিজরি ক্যালেন্ডার ওরা ইউজ করতো, মুসলিম ক্যালেন্ডার, সেই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ওদের যেটা ছিল সেটা লুনার ক্যালেন্ডার ছিল। লুনার ক্যালেন্ডার মানে হচ্ছে চন্দ্র রিলেটেড যে ইয়ে। এবার চন্দ্রমা রিলেটেড যে ক্যালেন্ডারটা হয়, সেটার সাথে ক্ষেতি বাড়ির কিন্তু কোনো মিল সম্পর্ক নেই, বিকজ সোলার সিস্টেম অনুযায়ী খেতি হয়, চাষ হয়। একদম। তো সেই জন্য সেটাকে ঠিক করার জন্য উনি একটা ক্যালেন্ডার ওনার ম্যাথমেটিশিয়ান দিয়ে বানান, যে ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি বঙ্গাব্দ দিয়ে স্টার্ট হয়। আচ্ছা, হ্যাঁ, তো সেখান থেকে আমাদের বঙ্গাব্দটা আসে। তো এখন আমরা যেরকম 1433-এ পা দিতে চলেছি, তো এটা আমাদের কাছে একটা নিউ ইয়ার। এবং তার সাথে যেটা আমি হিস্ট্রিতে বললাম যে আমাদেরকে ট্যাক্সের ওটা দেওয়া হতো, তাই জন্য এই সিস্টেমটাও আছে যে হাল খাতা। হাল যে শব্দটা, খাতা, খাতা মানে কি, যেখানে আমরা সমস্ত কিছু নোট করছি, যত হিসেব আছে সেগুলো আমরা নোট করছি। হাল শব্দটা কিন্তু কৃষির সাথে ডিরেক্ট রিলেটেড। তো এই হাল খাতাটা যখনই বলছি, তো কৃষিদের ওই যে পুরনো দেনা পাওনাটা, সেটা অ্যাকচুয়ালি মিটিয়ে দেওয়া হতো, এবং দেন সেখান থেকে একটা নতুন করে আবার খাতা চালু করা হতো নতুন বর্ষের জন্য। সেখান থেকে এই কনসেপ্টটা তার মানে এসেছে। এবার অক্ষয় তৃতীয়া সম্বন্ধে একটু বলো। এবার অক্ষয় তৃতীয়া যেটা হচ্ছে, সেখানে দুটো শব্দ আমরা বেসিক্যালি পাচ্ছি, অক্ষয় আর তৃতীয়া। তৃতীয়া যেটা হয়, তুমি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া যাই শুনবে সেটা লুনার সাইকেল অনুযায়ী, মানে চন্দ্রমার গতি অনুযায়ী। সেটা কি সব ক্ষেত্রেই? সব ক্ষেত্রে। আমাদের যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ 15 দিন বাদে বাদে আসে, প্রথম 15টা দিন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এ করে 15 অবধি যাবে, সেটা চাঁদ অনুযায়ী। দেন 16 নম্বর দিন থেকে আবার শুক্লপক্ষ শুরু হয়ে যাবে। তো শুক্লপক্ষ 16 নম্বর দিন থেকে আবার কিন্তু আবার প্রথমা হবে, 15 দিনের পরেই যেটা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। তো ওই বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে 3 নম্বর দিনটা পড়ছে লুনার সাইকেল অনুযায়ী, তৃতীয়া, সেই তৃতীয়াটাই হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া। এবার অক্ষয় কেন বলা হচ্ছে, যে জিনিসটা কোনোদিনও ক্ষয় হয় না। এটাতেও আমাদের বেশ মানে পুরাণিক যদি আমরা যাই, তাহলে আমরা টোটাল 5টা হিস্ট্রি মোটামুটি জানতে পারি। যেমন ধরো, এই দিনকেই হচ্ছে তোমার আমাদের যে ভগবান বিষ্ণু, তার যে 6ষ্ঠ অবতার, তিনি জন্মেছিলেন। এই জন্য একে পরশুরাম জয়ন্তী বলা হয়। পরশুরামের নাম আমরা সবাই জানি, পরশুরাম জয়ন্তী বলা হয়। এবং তিনি লিটারেলি যুদ্ধ করে দেশে, মানে পৃথিবীর অনেক মানে নেগেটিভিটিকে ক্লিয়ার করেছেন, রাইট? এবং তার সাথে আমরা যেটা মহাভারত গ্রন্থ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মহাভারত, ভগবদ গীতা। তো ভগবান গণেশ যে মহাভারত লেখা শুরু করেছিলেন, সেটা যে বেদব্যাস ঋষি যেদিন থেকে বলা শুরু করেন, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ারই তিথি। তো ভীষণ সিগনিফিকেন্ট তিথি। এবং একটা ইন্টারেস্টিং টপিক আমি দর্শকদের জন্য বলতে চাই, অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ গৃহ প্রবেশ করে, কেউ যদি ম্যারেজ, অন্নপ্রাশন বা যে কোনো পজিটিভ কাজ, নতুন ব্যবসা শুরু অক্ষয় করা তৃতীয়ার হতে পারে। জন্য একদম অক্ষয়, কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই, তার জন্য আলাদা করে তিথি বার করতে হবে। ওই অক্ষয় তৃতীয়ার পুরো হোল ডেটাই সে ইউজ করতে পারবে যে কোনো ভালো কাজের জন্য। তার মানে খুব শুভ দিন। হ্যাঁ হ্যাঁ, যারা ম্যারেজ নিয়ে খুব টেনশনে থাকে তাদের জন্য তো বেস্ট তিথি। বাহ, তার মানে নতুন ব্যবসা শুরু করা বা যে কোনো নতুন কিছু শুভারম্ভের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়াটা খুব ভালো দিন, রাইট? আচ্ছা, এই যে ধরো তুমি যখনই অক্ষয় তৃতীয়ার কথা বলছো, তখন একটা সমৃদ্ধি, সুখ, পজিটিভিটির কথা আসছে। পজিটিভিটি, সুখ, সমৃদ্ধির মধ্যে অবশ্যই অর্থটা বা টাকা পয়সাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাকা পয়সা মানুষের হাতে হয়তো থাকছে না, বা হয়তো সঞ্চয় হচ্ছে না, বা হয়তো রোজগারের পথ বন্ধ। টাকা পয়সা নিয়ে যদি আমার দর্শকদের জন্য কিছু রেমেডি দিয়ে দাও, কারণ আমার দর্শকরা প্রচুর কমেন্ট করেন যে টাকা পয়সা নিয়ে একটু রেমেডি দিন। তো তুমি যদি আজকে কিছু রেমেডি দাও যেগুলো এই সময়টাতে করা যেতে পারে বা এই সময়ের পরবর্তীতেও করা যেতে পারে নতুন বছরে, তাহলে খুব ভালো হয়। রাইট, সি বেসিক্যালি যেটা রেমেডি যদি শুরু করতে হয়, তাহলে আমি খুব ঘরোয়া রেমেডি দিচ্ছি, যেটা ফার্স্ট যে বৈশাখের 1ম তারিখ পড়ছে সেদিন থেকে শুরু করতে হবে। কারণ প্রতিটা রেমেডি আমরা যদি দেখি, আপনি যেখানেই যাবেন জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি রেমেডিটা শুরু করছেন, আপনি 21 দিন করেছেন তো, 15 দিন করেছেন তো। এটা খুব বেসিক। কেন? কারণ মিনিমাম 11 দিন লাগে একটা এনার্জিকে অ্যাক্টিভেট করতে। এবার যদি সে পয়লা বৈশাখ থেকে সে ওয়েলথের রেমেডিটা শুরু করতে থাকে, পয়সার রেমেডিটা, তাহলে গিয়ে অক্ষয় তৃতীয়ার মধ্যে সে কিন্তু একটা চেঞ্জেস দেখতে পারবে। তো তার কাছে এটা সুবর্ণ সুযোগ যে পয়লা বৈশাখ থেকেই শুরু করে দিই। এবার কিরকম, যেমন ধরুন অক্ষয় তৃতীয়াতে আমরা কিন্তু সবাই জানি যে সুদামা আর কৃষ্ণের গল্পটা,
যে এই তিথিতেই কিন্তু সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন সামান্য কিছু চাল ভাজা নিয়ে, আর তার বিনিময়ে ভগবান কৃষ্ণ তাকে কি ফিরিয়ে দিয়েছিল এটা আমরা কিন্তু সবাই জানি। তো এই জিনিসটা এই কারণে ওই দিনটা এতটাই সিগনিফিকেন্স যে তুমি যদি কোনো দান করো, মনে করো মানি ব্লকেজেস আছে আমার, যে আমি পয়সা আর্ন করছি বাট আমি স্টোর করতে পারছি না, বাট আমি ওটাকে সেভিং করতে পারছি, ব্যয় লেগেই রয়েছে, ব্যয় লেগে রয়েছে। এবার সেক্ষেত্রে কি করতে হবে, যে কোনো জিনিস যখন স্টাক দ্যাট মিনস ওখানে কোনো ফ্লো নেই। ফ্লোটাকে আনার জন্য এটা জানতে হবে যে ভরা গ্লাসে যেমন জল ভরা যায় না, গ্লাসটাকে আগে খালি করতে হবে, সেরকম কোন কোন জায়গায় মানি চ্যানেলাইজ হয়নি প্রপারলি এইটাকে আমাদের দেখতে হবে। তো যে মানুষটি আমাদের রেমেডিটা করবে তার প্রথম কর্তব্য হচ্ছে চৈত্র মাসের শেষ দিনটা নতুন বছরে পা দেওয়ার আগে বাড়িটাকে ডিক্লাটার করা। মানে যত পুরনো জিনিস আছে আমরা কিন্তু ভীষণ আগলে রেখে দিই, এই পুরনো জামা পরছি না, কোনোদিন হয়তো রোগা হবো গিয়ে পরবো, এরকম একটা ব্যাপার। পুরনো ছেঁড়া জিনিস রয়েছে সেটা হয়তো আপনার কাজে লাগছে না, বাট অন্য কাউকে দিয়ে দিলে সেই মানুষটা অনেক হেল্প হবে, রাইট? তো ওই যে পুরনো ক্লোথ, সেই ক্লোথ গুলোকে আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই বা আমরা যদি কাউকে দান করি কোনো কিছু, অক্ষয় তৃতীয়ার ডেটটা ভীষণ ভালো, মানে ওই পুণ্যটা আপনার থাকবে, ওটা সেফ, ওটা কোনোদিনও ডিক্রিজ হবে না। যে আমরা বলি না ভালো কাজ করছি, কিছুটা আমরা ভালো সময় কাটালাম তারপরে আবার খারাপ সময়, কিন্তু অক্ষয় তৃতীয়ার যে পুণ্যটা সেটা অক্ষয় হয়েই থাকে। এই জন্য যে আমরা পুরোনো জিনিসগুলো সমস্ত ডিক্লাটার করলাম, রূপে যে চি এনার্জি থাকে, আমরা বাস্তু অনুযায়ী বলি চি এনার্জি, CHI, চি এনার্জি যেটা, সেই বাস্তু ক্লিয়ারেন্সটা যখনই হবে, মানে তুমি যতই বড় লোকদের ঘরে যদি যাও লক্ষ্য করবে যে ওখানে জিনিস কম থাকে, এয়ার প্যাসেজটা খুব বেশি, কিন্তু যখনই কোনো মধ্যবিত্তের ঘরে গিয়ে দেখবে ম্যাক্সিমাম জিনিস, এখানে জিনিস ওখানে জিনিস, কোনো কিছু জিনিস মানে ভালো করে গুছিয়ে রাখা নেই। তো এই জিনিসটা করতে হবে যে আমরা জিনিসটাকে গুছিয়ে রাখবো এবং তার সাথে আমাদের এয়ার প্যাসেজটা ঠিকঠাক আছে, উইন্ডো বা দরজা জানলা যেভাবে আমরা ক্লিন করি পুজোর সময়, রাইট? আমরা পুজোর সময় কিন্তু ক্লিন করি, এটা আমাদের খুব একটা অভ্যাস যে পুজো এসে গেছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সেরকম লিটারালি বৈশাখ মাসের প্রথম দিনের আগেই কিন্তু করে নেওয়া উচিত, যে আমরা পুরো এনার্জিটাকে ক্লিন করে দিলাম, সমস্ত যা পুরনো জিনিস আছে, ইভেন মেডিসিনও আমি দেখেছি অনেকে রেখে দেয়, সে পাতা ইউজ হচ্ছে না, তাদের কিন্তু হেলথের প্রবলেম লেগে থাকবে। এটা একটা বোনাস টিপ, লিটারালি বলছি, যে যদি আপনার মেডিসিনটা ইউজ না হয়ে থাকে, অনেক সময় মেডিসিনের দোকানে গিয়েও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বা কাউকে দিয়ে দিন, ওটা দান করে দিন, আপনার লাগছে না, ওটা আপনার রাখার দরকার নেই, আপনার হেলথের উপরে ইম্প্যাক্ট না। এই যে তুমি রেমেডির কথা বললে বাড়ি পরিষ্কার করা, আমরা যদি আমাদের মানে গ্র্যান্ড প্যারেন্টসদের দেখি, ঠাকুমা দিদিমা, তারা কিন্তু করতেন একেবারে চৈত্র মাসের শেষ দিনটা বাড়ি ঘর পরিষ্কার করে পুরনো জিনিস ফেলে দেওয়া, মানে আমাদের ঘরের মধ্যেই রেমেডি গুলো লুকিয়ে আছে, কিন্তু আমরা বর্তমান জীবনে একেবারে ইমপ্লিমেন্ট করি না। আর কয়েকটা রেমেডি যদি তুমি মানে আমরা শুধু এটাই ভাবি যে পয়লা বৈশাখ, ওই তো দোকান থেকে নিমন্ত্রণ এসছে, কার্ড এসছে, ওখানে যাবো, মিষ্টি খাবো, টাকা দেবো, কিছু কিনলাম, চলে আসলাম, বাট এখানেই নয়, তুমি মানি এনার্জি হোক, রিলেশনশিপ এনার্জি হোক, সমস্ত কিছুকেই তুমি আপলিফট করতে পারো, শুধু রিসেট করতে হবে তোমাকে এনার্জি, পুরোনো এনার্জিটাকে ত্যাগ করে দিয়ে নতুন এনার্জিটাকে। আচ্ছা, এই যে তুমি রিলেশনশিপের কথা বললে, যদিও আজকে আমাদের কথা বলার টপিক এটা নয়, তবে খুব জানতে ইচ্ছে করছে যে ধরো এই যে সময়টা মহারাত্র তো খুব শুভ, এটাতে কি কোনোভাবে রিলেশনশিপকে বেটারমেন্টের দিকে আনা যায় এই টাইমটা ইউজ করে? একদম আনা যেতে পারে, কিন্তু সবার প্রথমে যে অভ্যাস একটা আছে যে মানুষের এখন ওয়াশরুমে বা ফোন নিয়ে চলে যায়, এটাতে রাহু অ্যাক্টিভ হয়ে যায়, তো ঝগড়া ঝাঁটি প্রচুর পরিমাণে হয়। তো ফোনের জায়গায় থাকবে, ফোনটা দিয়ে আমরা খুব কাজ করি, এবং এই ফোনটা দিয়েও কিন্তু একটা রেমেডি করা যেতে পারে। কিরকম রেমেডি? যেমন ধরো যাদের সাথে তুমি কথা বলছো না, তাদের থেকে তুমি ট্রিগার হচ্ছ, তো তাদের কন্ট্যাক্ট লিস্টটা ব্লক না করে তাদের নাম্বারটা ডিলিট করে দেওয়া উচিত। পুরনো যত মেসেজ, পুরনো যত ছবি আছে যেগুলো তোমাকে ট্রিগার করছে ইমোশনালি, আমরা কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো রিল দেখে খুব ওভারওয়েলমড হয়ে যায়, যখন সেই জিনিসটাকে আমরা সেভ করে রেখে দিই, বাট ওই এনার্জিটাকে আমরা অ্যাট্রাক্ট করছি। তো ইউজুয়ালি উচিত এটা যে তুমি যেই জিনিসটা জীবনে অ্যাট্রাক্ট করতে চাও না, সেই জিনিসটা তুমি তোমার পাশে রেখো না। হ্যাঁ, এই মানে নেচারটা তো আমাদের জেনজি জেনারেশনে বা ধরো যারা রয়েছে এই আমাদের এজ গ্রুপে, তাদের তো মোটামুটি এই সেম জিনিসটা রয়েছে, একটা স্যাড রিল দেখলো, দেখে ওটাকে সেভ করে নিল, হয়তো ভবিষ্যতে কখনো পাঠাবে সেটা ভেবে, তবে তার মানে সেই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করে নিল নিজের লাইফে। একদম, ওই জন্য ফোনটাকেও আমাদের রিসেট করা দরকার, যেভাবে আমি বাড়ি রিসেট করতে বলেছি, ফোন রিসেট করো। যে সমস্ত কন্ট্যাক্টসকে তুমি চাও না যে রিএগেন তোমার লাইফে আসবে, সেই সমস্ত কন্ট্যাক্টসকে তোমাকে বাদ দিতে হবে। তার সাথে বাড়ি ডিক্লাটার করতে হবে, ক্লোথ ডিক্লাটার করতে হবে, যে তোমার যা যা জামা কাপড় তুমি ইউজ করছো না সেই এনার্জিটাকে, কারণ ক্লোথস কি হচ্ছে আমাদের বিউটি অ্যান্ড অ্যাট্রাকশন, আমরা কোনো কিছুতে বিউটি অ্যাড করার জন্য কিন্তু আমরা ডিজাইনার ক্লোথস পরছি বা কিছু করছি। যখন তোমার ভেনাসের এনার্জিটা অ্যাট্রাক্ট হবে না, তখন কিন্তু তোমার জীবনে পয়সা আসবে না।
সমৃদ্ধি আসবে না। কিরকম হবে যে তোমার জীবনে টাকা আসছে কিন্তু কোনো না কোনো ব্যাপারে সেই জিনিসটা ব্যয় হয়ে যাচ্ছে। তার মানে কি, তোমার স্যাটার্ন খারাপ রয়েছে, তোমার ভেনাস খারাপ রয়েছে, তোমার শনি খারাপ থাকতে পারে। তো এই যে প্ল্যানেট গুলো, এই প্ল্যানেট গুলো প্রত্যেকটা কিন্তু আমাদের জীবনের কোনো না কোনো জিনিসের সাথে ছড়িয়ে আছে। এবার যেমন ধরো, আমি একটা ইজি রেমেডি বলছি, যেটাতে যাদের ঋণ, অনেকের ঋণ থাকে, রাইট, ডেপ্ট। এবার পয়লা বৈশাখ বা হালখাতার তো ম্যাক্সিমাম আমরা ডেপ্টটাই করতে চাই। বাট মানুষের মাথায় প্রশ্ন আসতেই পারে যে আমি এই যে ডেপ্টটা ক্লিয়ার করব, কিন্তু তারপরে আমার আবার সেম সেই সিচুয়েশনটা আসছে। তো সেক্ষেত্রে একটা আমি যেটা সবাইকে দিয়ে থাকি, আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টসকে, সেটা হচ্ছে ব্লু বাকেট রেমেডি। প্রত্যেকের বাড়িতেই মোটামুটি বালতি আছে, বা বালতিটা যদি নীল কালারের হয় খুব ভালো হয়, কারণ নীল রংটা স্যাটার্নকে রিপ্রেজেন্ট করছে। প্রতিদিন রাত্রে যার নামে ঋণটা নেওয়া হয়েছে, ডেপ্ট আছে, তার স্পেসিফিক্যালি উচিত ওই বাথরুমে গিয়ে ওই যে এক বালতি জলটা ভরে রাখা, সকালবেলা সে নিজের হাতে ওই জলটা দিয়ে জাস্ট বাথরুমটাকে ধুয়ে দেবে। হ্যাঁ, এতে কি হবে, তার স্যাটার্নের কর্মফল, মানে নিজের হাতে অনেককে আমি ক্লিন করতেও দেখেছি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে উচিতই তাই, যে যদি স্যাটার্ন আর রাহুর প্রবলেম আসছে, কারণ স্যাটার্ন আর রাহু পয়সা রিলেটেড সমস্যা তোমাকে দেবেই। তো সেক্ষেত্রে তুমি যদি এই রেমেডিটা করো, যে ব্লু বাকেটে রাত্রিবেলা তুমি জলটা ভরে রেখে দিলে, পরের দিন সেই জলটা দিয়ে বাথরুমটা ক্লিন করে নিলে, দেখতে পারবে জীবনে অনেক উন্নতি আসছে। মানে এই যে ঋণের লুপটা বা ফাঁদটায় যে পড়ে যাওয়া, যে একবার ঋণ শোধ করলাম আবার সেটা হলো, এবং মনে হয় এই ইএমআই এর যে এখন সমাজ চলছে, এতে তো প্রত্যেকেরই এই ব্যাপারটা, যে প্রলোভন দেখে ইএমআই তে আমি জিনিসের পর জিনিস, জিনিসের পর জিনিস কিনছি, সেই লুপ থেকে মানুষ আর বেরোতে পারছে না। আগেকার দিনে আমরা যদি দেখে থাকি, আমরা দেখতাম যে অনেক দিন হয়তো পয়সা জমি একটা জিনিস কিনছে, কিন্তু এখনকার জেনারেশনের তো সচরাচর সেই ব্যাপারটা নেই। তারা সবসময় ইএমআই তেই জিনিসপত্র আগে কেনার। জিনিস কিনছে পরে হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই লুপটা থেকে মানুষ চাইলে বেরোতে পারে, তুমি যে রেমেডিটা বললে সেটা করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং একটাও জিনিসও আছে যে জুপিটার খারাপ হয় যদি তুমি দুটোর বেশি লোন নিয়ে থাকো। তো কারোর যদি মাল্টিপল লোন থাকে, আমি বলবো যে আপনারা আপনাদের জুপিটারটাকে খারাপ করছেন। তো দুটোর বেশি লোন রাখলে পরে কি হবে, 2 নাম্বার যেটা, সেটা খারাপ হতে থাকবে, মানে মুন, চন্দ্রমা। তো আপনার বাড়িতে যত ফিমেল রয়েছে, মনে করুন যে কোনো মেল পার্সন নিয়েছে লোনটা, তার ওয়াইফের সাথে, তার মায়ের সাথে ঝামেলা শুরু হয়ে যাবে, মানসিক ভাবে শান্তি থাকবে না। তো এক তো ডেপ্টের চাপ, আর এক হচ্ছে রিলেশনশিপের প্রবলেম। কারণ দেখো, মানুষের লাইফে টোটাল 3টেই পিলার রয়েছে। একটা হচ্ছে ওয়েলথ, সে পয়সাটাকে সেভ করার চেষ্টা করে ফর ফিউচার। একটা হচ্ছে তার রিলেশনশিপ, আর একটা হচ্ছে তার কেরিয়ার। তো এই 3টে জিনিসের মধ্যে কিন্তু মানুষ হচ্ছে। এবার একটা পিলারে ডিস্টার্ব হলো মানে কিন্তু বাকি দুটো পিলার তার ডিস্টার্ব হবেই হবে। তো তার মাইন্ডসেটটা কেমন, সে কি ধরনের ঘরে রয়েছে, যেমন আমি আগেই বললাম ঘরের এনার্জিটা ক্লিন করতে হবে, সে কতটা হার্ড ওয়ার্কিং। কারণ কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে হার্ড ওয়ার্ক কাজ করে, সত্যি হার্ড ওয়ার্ক করতে হয়, কিছু কিছু জায়গায় আছে স্মার্ট ওয়ার্কেও কাজ করবে। তো যারা মনে করছে যে আমি প্রচুর খাটছি কিন্তু আমি কিছু ফল পাচ্ছি না, তারা যদি এই রেমেডি গুলো করে, তারা কিন্তু অনেক চেঞ্জেস দেখতে হবে। কারণ যখনই সে চি এনার্জিটাকে ক্লিয়ার করলো, বাস্তু ওয়াইজ কিন্তু তার এনার্জি ফ্লোটা বেড়ে গেল। তো তার ভিতরে যে একটা মেন্টাল সাফোকেশন ছিল, সেটা অনেকটা কমবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্লু বাকেট রেমেডি করলো, তো তার স্যাটার্নটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। দ্বিতীয় কথা, যে আমরা এই যে রেমেডি গুলো করছি, এগুলো কন্টিনিউটি করা, মানে কি কন্টিনিউয়েশন রাখা। আমি রেমেডি আজকে করলাম, কাল ধৈর্য নেই, এরকম করলে হবে না। আপনাকে টানা করতে হবে, কারণ প্রত্যেকটা কর্মের ফল আছে, এটা সবাই জানে যে কর্মা ইকুয়াল টু ফ্রুশন। তো যদি আমি কর্ম করি, তো আমি তার ফল পাবোই। আমি যদি কন্টিনিউয়াসলি করতে থাকি, কারোর 11 দিনের রেজাল্ট আসে, কারোর হয়তো 21 দিনে, কিন্তু সেই ধৈর্যটা বজায় রেখে কাজটা করতে হবে। আমাদের যখন অফ ক্যামেরা গল্প হচ্ছিল, বা আমার সঙ্গে যখন তোমার ফোনেও কথা হয়, আমি একটা বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করেছিলাম, যে যেটা আমি আজকে জিজ্ঞেস করবোই, সেটা হলো ধরো কেউ টাকা ম্যানিফেস্ট করতে চায়, ধরো অল্প টাকা না, লামসাম টাকা, সেক্ষেত্রে তারা কি টেকনিক ফলো করবে ম্যানিফেস্টেশন করতে? হ্যাঁ, এটার জন্য একটা খুব সহজ পদ্ধতি আছে, এটা অ্যাফার্মেশন জার্নালিং করা যেতে পারে, যেটা কিনা একদম হোয়াইট পেজ, হোয়াইট পেজের যে নোটবুক হয় সেটা নেব, কারণ দাগ কাটা যে পেজটা, সেটাতে একটা ব্লকেজ শো করে। এই যে আমরা যে খাতাতে অনেক সময় যে দাগ কাটা, অনেকে কিন্তু সেটাতেও লিখতে শুরু করে দেয়, আমি দেখেছি ডায়েরি। না না, সিম্পল প্লেন নোটবুক, পয়সাও খরচ কম। ছোট ছোট বাচ্চাদের যে স্কুলে যে নোটবুক গুলো পাওয়া যায়, একদম হোয়াইট পেজ, যেটাতে আমরা হাতের লেখা প্র্যাকটিস করতাম, বেস্ট। একদম হোয়াইট পেজ, কোনো দাগ কাটা থাকবে না। সেখানে গ্রিন কালারের পেন, কারণ গ্রিন যে কালারটা, ওটা মার্কারিরও কালার, বুধেরও কালার, প্লাস ওটা কমিউনিকেশন অ্যান্ড মানি রিলেটেড এনার্জির জন্য, আমরা ম্যানিফেস্টেশনের জন্য ওটা ইউজ করে থাকি। ওটাতে নিয়ে আমি কোডটা বলে দেবো, 5207418008।
ঠিক আছে, 540, 741, 808, এটা মানির নাম্বার। টোটাল একসঙ্গে লিখতে হবে পুরোটা? হ্যাঁ, গ্যাপ দিয়ে লিখতে হবে। যেমন ধরো হোয়াইট পেজে লেফট সাইডে লিখতে হবে 5207418008, ঠিক আছে, এটা লিখলাম। দেন তার সাইডে লক্ষ্মীজির একটা মন্ত্র লিখতে হবে, মাতা লক্ষ্মী, সেটা হচ্ছে শ্রীম বিজি। এটারও আমি স্পেলিং বলে দিই, SHREEMBREEZE, শ্রীম বিজি। এই যে শব্দটা, এটা বাংলায় লেখা সম্ভব না, কারণ বিজি শব্দটাই ইংলিশ। ওকে। তো এটাকে ইংরেজিতেই লিখতে হবে, শ্রীম, যেটা মা লক্ষ্মীকে বলা হচ্ছে, বিজি হচ্ছে অ্যাট্রাকশনের জন্য। যখনই এই নাম্বারটা আর মন্ত্রটা একসাথে, এদিকে 21 বার লেফট সাইডে নাম্বারটা লেখা হলো, রাইট সাইডে মন্ত্রটা লেখা হলো, বা লেফট রাইট দুটো এক্সচেঞ্জ করে লেখা যেতে পারে, বাট ইন এ রো লিখতে হবে, যে লিখছে মানে পরপর, এই নয় যে এখানে শ্রীম বিজি লিখে দিল, নাম্বারে কোডটা লিখে দিল। তো 21 বার এরকম পরপর লিখলো, এরকম করে কন্টিনিউয়াসলি রাত্রির 11টা বেজে 11টা। এটা আমি কিন্তু সবাই জানে মোটামুটি, যে ম্যানিফেস্টেশনের বেস্ট টাইম হচ্ছে 11টা বেজে 11টা। 11টা বেজে 11টাতে সে লিখতে থাকুক, তার লাইফে চেঞ্জেস এমনি সে দেখতে শুরু করে দেবে। কারোর কাছে যদি সে টাকা পেতো, অটোমেটিকলি সেই মানুষটা ফিরে এসে তাকে টাকা দিতে শুরু করে দেবে, যে তুই আমার কাছে টাকাটা পেতিস না, এনে দিয়ে দিলাম। মানে অন্যের লাইফের ব্লকেজও সরে যাবে তার লাইফে ফ্লোটা আসার জন্য। এতটাই ম্যাজিক্যাল নাম্বার। এবং যেহেতু লামসাম মানি বললে, এটা একদিনে আসা সম্ভব নয়, রাইট? মানে যখনই আমরা 50,000, 60,000 বা 1 লাখ 2 লাখের উপরে ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, তখনই মাথায় রাখতে হবে যে এটা কোনো ম্যাজিক নয় যে ইনস্ট্যান্টলি চলে আসবে, তার সাথে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমি যদি ওই 1 লাখ ওয়ার্দি কাজটা করি, তার সাথে অ্যাফার্মেশনটা ইউজ করি, তো আমার টাকা আটকাবে না, আমার টাকাটা মাল্টিপ্লাই হয়ে আমার কাছে আসবে। এই রেমেডিটা করা যায়। এই যে ধরো টাকা পয়সা নিয়ে আমরা কথা বলছি, যে লামসাম অ্যামাউন্ট যদি কেউ ম্যানিফেস্ট করতে চায়, তাহলে তাকে ধৈর্য রাখতে হবে এবং তাকে কাজও করতে হবে। এবার ধরো কেউ কাজ করছে, বিজনেস করছে, সে যতটা খাটছে ততটা টাকা আসছে না, বা সে জানে যে সে তার পোটেনশিয়াল রয়েছে এত টাকা ইনকাম করার, কিন্তু আসছে না, সেক্ষেত্রে কি অন্য নাম্বার ইউজ করা উচিত, না এই একই রেমেডি করা যেতে পারে? এটাতে একটা খুব ট্রিকি একটা সিচুয়েশন থাকে, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করে থাকি, এটা মেন্টাল হেলথ। মানি ইজ মাইন্ডসেট। তুমি কেমন পয়সা ইনকাম করবে, কতটা ইনকাম করবে, কিভাবে রাখবে, কতটা সেভ করবে, এটা তোমার মাইন্ডসেট। এমনও মানুষ দেখেছে যার ব্যাংকে প্রচুর টাকা রয়েছে, কিন্তু খরচ করার সময় সে এতটা কার্পণ্য করে যে মনে হয় যে তার কাছে পয়সাই নেই। বাট এমনও মানুষ দেখা যায় তার কাছে পয়সা কম আছে, বাট সে খোলামেলা ভাবে বাঁচতে ভালোবাসে। এটা একটা মাইন্ডসেট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তুমি যেটা বললে, অনেক পরিশ্রম করার পরেও কিছুতেই রাখতে পারছে না, এক্ষেত্রে দেখা যায় যে কেরিয়ার রিলেটেড যদি সমস্যাকে ফেস করে, যেমন ধরো কেরিয়ারে যেখানে কাজ করছে সেখানে পলিটিক্স, রাইট, এটা খুব কমন আছে। ইমপ্রুভমেন্ট হচ্ছে না, মানে ফর এক্সাম্পল প্রমোশন হচ্ছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক বা জাতিকার ফাদারের সাথে কিছু ইস্যু আছে। আচ্ছা, এটা কি শুধু চাকরির ক্ষেত্রে একদম না কমন, চাকরি হোক ব্যবসা হোক, মাইন্ডসেটটা তার তখনই কাজ করবে না প্রপারলি যদি ফাদার ইস্যু থাকে। আর রিলেশনশিপের ক্ষেত্রে সেই মানুষটির মায়ের সাথে কিছু না কিছু মাদার ইস্যু, বা আমরা বলে দিই মাদার প্রবলেম আছে। মানে মায়ের কোনো ট্রমা বা ফেমিনাইন কোনো ট্রমা তার ভিতরে আছে বলে সে রিলেশনশিপের প্রবলেমটা অ্যাট্রাক্ট করছে। সেরকম ফাদার রিলেটেড কোনো ট্রমা, মানে ফাদারের সাথে ডিট্যাচমেন্ট আছে, অতটা বলে না, বা কোনো সেপারেশন দেখেছে, বা মা আর বাবার মধ্যে সেই মিলটা নেই, এই ধরনের মাইন্ডসেট দেখে যারা বড়, এবং এটাও দেখা গেছে যাদের বাবারা খুব হার্ড ওয়ার্কিং, তো তারা হয়তো স্মার্ট ওয়ার্ক করতে পারবে, কিন্তু ওই যে দেখে বড় হয়েছে সেই জন্য তারা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করে, বাট তাদের চার্ট বলছে যে তারা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে হবে, এমনও ক্লায়েন্ট দেখেছি আমি। বাট যেহেতু হার্ড ওয়ার্কের টেন্ডেন্সিটা রয়েছে, তো তারা স্মার্ট ওয়ার্ক করছে না, তো সেক্ষেত্রে তারা নিজেরাই নিজেদের জন্য স্ট্রাগলটা ক্রিয়েট করছে। আচ্ছা, তার মানে হার্ড ওয়ার্কিং যে শুধু একমাত্র পন্থা তা নয়, মাইন্ডসেটটাকে ক্লিয়ার রাখতে হবে টুয়ার্ডস মানি, রাইট। আর ধরো অনেকের মধ্যে থাকে না যে না না টাকা কামানো ভীষণ কঠিন ব্যাপার, অত সস্তা না, এই মাইন্ডসেটটা থেকে নিজেকে হিল কি করে করবে? এক্স্যাক্টলি এটাই, যেটা আমি তোমাকে বললাম, অ্যানসেস্ট্রাল ইস্যু। মানে যদি ফ্যামিলি লিনেজ থেকে ইস্যুটা আসে, তো সবার প্রথমে একটা যেটা ইজি টেকনিক আছে, হোপোনোপোনো মেডিটেশন। আমি ভাবছিলাম এক্ষুনি খুব প্রশ্ন করব। ফেমাস মেডিটেশন, যেখানে আমরা ফরগিভনেস এর জন্যই প্রে করি। তো যখনই আমাদের মানুষের যেটা সমস্যা মেনলি ইগো,
আমার ইগো টেম ডাউন হয়ে গেল মানে আমি একদম ভালো মানুষ। তুমি আমার যখনই ইগোতে অ্যাটাক করলে আমার থেকে খারাপ কেউ নেই। তো যখন সোল লেভেলে গিয়ে সেই মানুষটার সামনে তুমি হয়তো বলতে পারছো না, বাট সোল লেভেলে যখন তুমি কোনো প্রেয়ার মেডিটেশনটা করছো, তার সাথে সোল লেভেলে যখন রিলেশনশিপটা ঠিক হবে, তুমি দেখতে পারবে রিয়েল লাইফে তোমার সাথে রিলেশনশিপটা ঠিক হচ্ছে। আর যখন রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, তোমার মাইন্ডসেট থেকে এতটাই ইজ হবে যে তোমার অটোমেটিকলি মানি ফ্লো বা কিভাবে কাজ করবে, নতুন নতুন আইডিয়াস। কারণ যেমন বললাম যে ভরা জলের গ্লাসে জল যেমন ভরা যায় না, সেরকম মাথা যদি অনেক কিছুতে ভর্তি থাকে তো নতুন আইডিয়াস আসবে কি করে? তুমি একই জিনিস বারবার করছো, তার মধ্যে কোনো চেঞ্জেস নেই, তো কোথায় গ্রোথ আসবে? গ্রোথের জন্য তো মাল্টিপল আইডিয়াস, এফোর্টের সাথে স্মার্ট ওয়ার্ক, কমিউনিকেশন স্কিল, অনেক কিছু আছে। একটু বলে দাও আমার দর্শককে কি করে করবে এই টেকনিকটা। টেকনিকটা করার জন্য যেটা হচ্ছে, এটা 4 লাইনের একটা প্রেয়ার, যেটাতে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ বলে আমরা লাস্টে থ্যাংক ইউ বলে আমরা এই অ্যাফার্মেশনটাকে ক্লোজ করতে পারি। বাট ডেফিনেটলি এটা করার একটা আলাদা উপায় বলে দিই, সেটা হচ্ছে আমাদের ফেভারিট সং থাকে কোনো না কোনো গান। জরুরি নয় যে আমি হোপোনোপোনো মেডিটেশন চালিয়েই করলাম। সব থেকে যে গানটা তুমি শুনতে ভালোবাসো, মানে যারাই এই টেকনিকটা করবে সে সব থেকে যে গানটায় কানেক্টেড ফিল করে এবং যেই মানুষটার জন্য করছে, যদি বাবার জন্য করছে তো বাবার জন্য, আমাদের প্রত্যেকেরই একটা স্পেশাল গান থাকে যে বাবার জন্য এই গানটা শুনলে মনে হয় যে এটাতে বাবার কথা মনে পড়ছে, এই গানটা শুনলে মায়ের কথা মনে পড়ছে। তো যেই গানটাতে আমার কানেক্ট হচ্ছে রিলেশনশিপটা, সেই গানটা শুনেও যদি আমি ভিজুয়ালাইজ করি এবং ভিজুয়ালাইজ করে সোলটাকে আমি ডিরেক্টলি ওই অ্যাফার্মেশনটা বলছি যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, তো ওইখানেই আমার কিন্তু অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। কারণ কি, যখনই আমরা গানের মধ্যে থাকি না, আমাদের কিন্তু একটা আলাদা ফিলিংস ডেভেলপ করে, রাইট? মানে আমরা ওই গানটার মধ্যে মজে যাই। নিজেদেরকে ভিজুয়ালাইজ করে যদি ওই জিনিসটা বলা যায়, তার মানে কি হচ্ছে, ওই জিনিসটা আরো হাইলি ইম্প্যাক্ট ফেলবে। আর মানির ক্ষেত্রে যদি, মানির ক্ষেত্রে সেম, মানি রিলেটেড আমাদের কিছু থটস আছে। পয়সাটা না ভালো জিনিস না, পয়সা মানুষকে খারাপ করে দেয়। তুমি মানিকে খারাপ কথা বললে, মানি যদিও নন লিভিং এন্টিটি, মানে মানির কিন্তু প্রাণ নেই, কিন্তু এনার্জি তো ডেফিনেটলি এনার্জি আছে। তো মানিকে দেন এই লাইনটা বলতে হবে যে মানি প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, সরি সরি। ঠিক আছে, এটা তুমি যে কোনো ফ্রেজে বলতে পারো, মানে আগে বেছে বললেও কোনো অসুবিধা নেই। অথবা এটাও বলা যেতে পারে যে আই অ্যাট্রাক্ট মানি ইজিলি, ফ্লোলেসলি। এবার কি হয় যে এই কথাটা আমি বলছি বাট আমি বিশ্বাসই করি না, তাহলে মানি আসবে না। মানে আমি রোবটের মতো বসে গেলাম 11টা 11তে, আর আমি মানি কামস টু মি ইজিলি, এফোর্টলেসলি, তাহলে হবে না। আগে প্রথমে বিশ্বাসটা আনতে হবে। বিশ্বাসটা আনার জন্য সবার প্রথমে তাকে নিজে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। মেডিটেশন প্র্যাকটিস করে তাকে এটা দেখতে হবে যে আমি কোন কোন জায়গায় মানি রিলেটেড বাজে কথা বলেছি বা কোথা থেকে এই মাইন্ডসেটটা আসছে। কেউ মাথায় ঢুকিয়েছে ব্যাপারটা যে মানিতে এই হয় বা ওই হয় বা স্ট্রাগল দেখেছে, সেই জিনিসগুলোকে সে মেডিটেশনে যদি বসে ঠিক করে, দেন হোহোপোনোপোনো মেডিটেশন করে, তাহলে তার ডাবল কাজ হবে। ওকে, তার মানে মানি অ্যাট্রাক্ট করা ইজি, কিন্তু আগে তোমাকে সেটা মেন্টালি ভাবতে হবে। হ্যাঁ, মনে করতে হবে মানি আমার বেস্ট ফ্রেন্ড। তো মানির সাথে বেস্ট ফ্রেন্ডকে আমরা কিভাবে রাখি? একদম মাথায় আগলে রাখি, ভালোবাসি, মনের কথা বলি। এমন না বেস্ট ফ্রেন্ডকে যদি ভীষণ ক্লোজ, একদম মানে ভীষণ ক্লোজ, বন্ধুত্বের মতো সম্পর্ক থেকেই চলে আসে। একদম। এবং আর একটা জিনিসও বলি, মানি আনতে গেলে মানি খরচ করাও শিখতে হবে। ওকে, ধরে রাখলে হবে না। মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা, এই কথাটা সবাই জানে। তো চঞ্চলা মানে কি, যে এক জায়গায় টিকবে না। তো মা যখন আসে তখন মা একটা উদ্দেশ্য নিয়ে আসে। তোমার কাছে যদি 500টি টাকা আসে, সে 500 টাকার কোনো একটা কাজ আছে। যখন সে কাজটা পূর্ণ হয়ে যাবে, সে 500 টাকাটা খরচ হয়ে যাবে। তুমি যদি মনে করো 500 টাকাটা খরচ করবে না, তাহলে তুমি মানি ব্লকেজ তৈরি করছো। মা লক্ষ্মীকে ইনভাইট করছো, যখন সে এসছে তাকে খরচ করতে হবে, ভেবে চিন্তে সেভিং করতে হবে। যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে মানিটা আসছে বাট সেভিং নিয়ে এত ভাবছে যে তারা সেভিং করতে পারছে না। ওকে, তার মানে এটা একটা হ্যাঁ, বুদ্ধিমান ভাবে সেভ করতে হবে, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু খরচ করা হোক, যেটা এক্সট্রিম মনে হচ্ছে সেটা সেভ করতে পারে। আচ্ছা, আমরা নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে একটা ছোট্ট রেমেডি তোমার থেকে নেব। ধরো কারোর ফ্যামিলিতে জেনুইন এমার্জেন্সি, আমার এক্ষুনি মানির প্রয়োজন, এক্ষুনি লাগবে, ইনস্ট্যান্ট মানি ম্যানিফেস্টেশনের কোনো যদি রেমেডি বলে দাও। ইনস্ট্যান্ট মানি ম্যানিফেস্টেশন তখনই সম্ভব সে যদি কাউকে ধার দিয়ে থাকে। সে ধার দেওয়ার টেন্ডেন্সিটা তাকে বন্ধ করতে হবে। কেন বলে দিই, যে আমরা সবাই সহায়তা করতে ভালোবাসি। সহায়তা করলে
শুনতে খারাপ লাগবে, বাট একটা সেলফ যে ইগোটা আছে সেটা স্যাটিসফাই হয় যে আমি অমুককে হেল্প করেছি। সেই অমুককে যখন আমরা বাউন্ডারিজ এর বাইরে গিয়ে হেল্প করি আর আমাদের প্রবলেমে সে এসে হেল্প করছে না, তখনই আমরা বেশি ট্রিগার হই। এই যে এমার্জেন্সি কথাটা বললে, এমার্জেন্সিটা তখনই আসবে যখন তার এমার্জেন্সি ফান্ড নেই। এমার্জেন্সি ফান্ড নেই মানে কি, কোথাও না কোথাও সে টাকাটা খরচ হয়ে গেছে বা কাউকে দিয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমার্জেন্সি ফান্ডের তাদেরই দরকার হয় যারা খুব মানুষকে হেল্প করে, আমি দেখেছি 90% কেসে। তো আপনি যাকে হেল্প করছেন তাকে বিয়ন্ড আপনার ক্যাপাসিটি গিয়ে হেল্প করলে হবে না। কেন? কারণ ভগবান প্রত্যেকেরই ভাগ্যটা লিখেছেন, যদি আপনি বিশ্বাস করে থাকেন। এবার এই যে ভাগ্যটা লিখেছে তাতে যদি তোমাকে স্ট্রাগল দিয়ে থাকে, তাহলে কিছু তো ভেবে স্ট্রাগলটা দিয়েছে। এবার সেখানে তুমি হামবড়া হয়ে ব্যাপারটা করলে কি আমি তোমাকে হেল্প করছি, তুমি তাকে সেই কার্মিক যে ফেসটা সে মানে ভুগতো, সেই জিনিসটাই ভুগছে না, কারণ তুমি তাকে মানি দিয়ে হেল্প করছো, মনিটারি হেল্প। তার জন্য কি হবে, তার যে সাজাটা সে তো পাচ্ছেই, তার সাথে তুমিও পাবে। ওকে, মানে ব্যাড লাক অ্যাট্রাক্ট করে, এটা অনেকেই জানে না। মানি দিয়ে হেল্প করার আগে সেই মানুষটাকে কতটা মানি দেওয়া দরকার, কতটা দিলে আমার অসুবিধা হবে না, কতটা ফেরত না পেলেও আমি বিপদে পড়বো না। কারণ অনেক সময় কি ফেরত না দিলে বিপদে পড়ে যায়। তো এই যে ফেরত না পেলে বিপদে পড়বো না, এইটা ভেবে ক্যালকুলেট করে তারপরে যদি দেয়, তো এটা মাথায় রাখতে হবে যে ওর সাথে খারাপ কিছু হচ্ছে মানে কিছু না কিছু ডিভাইন টাইমিং চলছে, যেখানে ওকে কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। সেখানে যদি আমি পুরোটাই মানি দিয়ে হেল্প করে দিই, সেই এক্সপিরিয়েন্সটাও পাবে না, তো আমি ডিভাইনের এগেইনস্টে গিয়ে কাজ করছি। তো এই যে পুরো সিচুয়েশনটা, এটাতে ডিভাইন রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ডিভাইন রোল বলছে যে তুমি যদি আমার এগেইনস্টে গিয়ে কাউকে হেল্প করছো, তাহলে তোমার সাথে সেই সেম সিচুয়েশনটা আসবে। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমি যদি টাকা অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে যার লাইফে টাকা রিলেটেড প্রবলেম রয়েছে তাকে খুব বেশি যেন আউট অফ দ্য বক্স দিয়ে আমরা হেল্প না করি। তার মানে যখনই আমরা কাউকে টাকা দিয়ে হেল্প করব তখন খুব বুঝে শুনে হেল্প করা উচিত, তাই তো? আচ্ছা, আমরা এখন আমাদের এপিসোডের একদম খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্টে চলে এসেছি, যেটা নিয়ে আজকের মেন ভিডিও, যে আপনাদের নতুন বছর কেমন কাটবে, অর্থাৎ বাংলা নববর্ষ কেমন কাটবে। যেটা আমি বলেছিলাম একদম শুরুতেই, যে আমাদের এই পডকাস্ট জার্নি শুরু হয়েছিল নতুন বছর কেমন কাটবে সেই ভিডিও নিয়ে। তো এখন আজকে ট্যারো কার্ডের মাধ্যমে আমাকে মৌসুমীদি বলে দেবেন আপনাদের কেমন কাটবে। সবার প্রথমে যাদের ডেট অফ বার্থকে যোগ করলে, অর্থাৎ শুধু জন্মের তারিখটাকে যোগ করলে সিঙ্গেল ডিজিটে 1 আসে, তাদের কেমন কাটবে এই বছরটা সেটা দিদিকে জিজ্ঞেস করব। তাদের ক্ষেত্রে ডেটগুলো হবে 1, 10, 19 এবং 28। বলো। দেখে নিচ্ছি তাহলে। 1, 10, 19 আর 28, 1433 কেমন যাবে তাদের, রাইট? প্রথমে কারেন্ট সিচুয়েশনটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার কি সিচুয়েশন চলছে। তো যারা এই নম্বরে জাতক জাতিকা, তাদের জন্য ফার্স্ট কার্ড এসছে এম্পারার। তো হতে পারে যে তাদের জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে, কোনো ডমিনেন্ট ফিগার রয়েছে, ফাদার ফিগার হতে পারে, বস ফিগার হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে যে তাদের লাইফে কেউ না কেউ রুল করছে। তো তার জন্য কি হচ্ছে, তাদের একটা সাফোকেটেড ফিল হতে পারে। অথবা অনেকেই এমন আছেন যারা ওয়েট করছেন প্রমোশনের। তো সেক্ষেত্রে তাদের জন্য এপ্রিল মান্থটা খুব ইম্পর্টেন্ট হবে। অলরেডি 4 নাম্বারের কার্ড রয়েছে। তো যারা দেখছেন এখানে 1-এর নাম্বার রয়েছে, 5-এর নাম্বার রয়েছে, 1 নম্বর, 5 নম্বর এবং আপনার 4 নম্বর। তো এপ্রিল মান্থ খুব ইম্পর্টেন্ট, মে মান্থ খুব ইম্পর্টেন্ট এবং জানুয়ারি মান্থ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো গ্রোথ ডেফিনেটলি আছে, এম্পারার কার্ড, প্রমোশনেরও কার্ড। বাহ, ঠিক আছে। বিজনেসে বলতে পারো যে রিকগনিশন পাওয়া যেতে পারে। তো যদি বিজনেস করে থাকে এই নামে জাতক জাতিকারা, তারা রিকগনিশন পেতে পারে। বাহ, তো খুব ভালো কার্ড আছে। আচ্ছা, এবার তাহলে আমরা আসি 2 নম্বরের কথায়, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ আসবে 2, 11, 20 এবং 29, তাদের কেমন কাটবে এই বছর জেনে নিই। রাইট। ওকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নম্বরে যারা জাতক জাতিকারা, তাদের হ্যাংম্যান পজিশন দেখা যাচ্ছে। মানে তারা একটা জায়গায় গ্রোথ করতে চায়, বাট পুরোপুরি গ্রোথ মোমেন্ট দেখতে পাইনি এখনো পর্যন্ত, তারা এখনো প্রিপারেশন স্টেজে রয়েছে। তো সামহাও যেটা দেখা যাচ্ছে যে একটু ওয়েটিং ফেজ রয়েছে, কিছু কিছু ব্যাপারে তারা ওয়েট করছে, অপেক্ষা করছে, জিনিসটা নিয়ে ইউটিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, মানে হতে পারে যে অক্ষয় তৃতীয়াটা তারা ক্রস করছে, তার পরপরই তাদের মধ্যে একটা নতুন ঊর্জা সঞ্চালন হবে, যেখানে তাদের ভিতরে নতুন আইডিয়াজ আসবে। তো যে কাজটা অলরেডি তারা করছে তার মধ্যে আরো গ্রোথ আনতে পারবে। কারণ অনেকটা সময় ধরে ওরা স্টাকই রয়েছে বা সিচুয়েশন নিয়ে ভাবছে, ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে। তো ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের কি দরকার? একটা ইন্টেলিজেন্স, যে আমি এই জিনিসটা দিয়ে এভাবে ইমপ্রুভমেন্ট করবো, রাইট? তো সেই ইমপ্রুভমেন্টটাই আসতে দেখা যাচ্ছে।
বাহ। কারণ এই যে হ্যাংম্যান কার্ড পিছনে দেখা যাচ্ছে সান, তো সানের এনার্জি রয়েছে, যেহেতু সান একটা আমাদের গ্রোথ রিপ্রেজেন্ট করে, তো ডেফিনেটলি শুভ সময় আসতে চলেছে। বাট এখন হয়তো ফেসটা তাদেরকে স্টাক মনে হতে পারে যে আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। তাদের জন্য তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডিসেম্বর মান্থ, এই বছর ডিসেম্বর মান্থ, সেপ্টেম্বর মান্থ, এবং যেটা চলে গিয়েছে ফেব্রুয়ারি মান্থটা খুব ইম্পর্টেন্ট ছিল। ফেব্রুয়ারি মান্থে হয়তো সিগনিফিকেন্ট কোনো কিছু স্টার্ট করেছে বা গ্রো করেছে। বাহ। এরপরে আসি, আপনার যদি জন্ম তারিখ হয় 3, 12, 21 বা 30 তারিখ, কেমন কাটবে আপনার এই বছর? দেখে নিচ্ছি এই নম্বরে জাতক জাতিকা যারা আছেন তাদের এখন কারেন্ট সিচুয়েশন কি চলছে আর কি এক্সপেক্ট করতে পারে তারা, রাইট? ওকে, এই কার্ডটা একটু নেগেটিভ কার্ড আছে, হারমিটের কার্ড, বাট এই কার্ডটা নেগেটিভিটির সাথেই দেখা যাচ্ছে নেগেটিভিটির অবসান, ঠিক আছে? ভার্গো রাশির কার্ড আছে, তো হতে পারে যারা দেখছেন অনেকে কন্যা রাশি হতে পারে। তো ডেফিনেটলি এই কার্ডটা যেটা দেখা যাচ্ছে একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের ফেস চলছে, বাড়িতে হয়তো কারোর হেলথ নিয়ে প্রবলেম চলছে, ঠিক আছে? তো গুরুজন কারোর যদি হেলথ নিয়ে প্রবলেম চলে থাকে এবং তার সাথে তার পার্সোনালও হেলথে প্রবলেম চলছে, বা লাইফে কোনো গ্রোথ কিছু লাইট দেখতে পাচ্ছে না, তো এখানে লাইট তার হাতেই রয়েছে। কার্ডটা যদি খুব লক্ষ্য করে দেখেন তো দেখতে পারবেন যে বৃদ্ধ ব্যক্তি যেটা তার হাতেই কিন্তু লণ্ঠনটা রয়েছে, বাট তার মাথাটা নিচের দিকে রয়েছে। এটা বোঝাচ্ছে যে তুমি এতটাই আপসেট যে সামনে যে আলোটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ না, তো সামনে ঘুরে তাকাতে হবে। তো আপসেট যে জোনটা সেটা থেকে বেরোতে হবে। যদি অনেক সময় অনেক দিন ধরে ট্রাভেল করেনি, ঘরে একদম বসে আছে তারা, তাদেরকে উচিত একটু বাইরে যাওয়া, লোকজনের সাথে কথা বলা, আস্তে আস্তে সুধার আসবে, ঠিক আছে? এরপরে আপনার যদি জন্ম তারিখ হয় 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ, 1433 কেমন কাটছে? খুব সুন্দর কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড। রিলেশনশিপে একটা স্ট্রং চেঞ্জেস দেখা যেতে পারে, সোলমেট কানেকশন অ্যাট্রাক্ট হতে পারে, কিন্তু অনেকের মধ্যে একটু বিবাদ হতে পারে যাদের যদি মাঙ্গলিক থেকে থাকে। আচ্ছা। যদি কোনো জাতক জাতিকা মাঙ্গলিক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যে জাতক যদি মাঙ্গলিক হয় তাহলে জাতিকার দায়িত্ব যে মাথা ঠান্ডা রাখা, ঠিক আছে? আর জাতিকা যদি মাঙ্গলিক হয় তাহলে জাতকের দায়িত্ব মাথাটা ঠান্ডা রাখা। কেন? কারণ স্ট্রেংথের কার্ডে এখানে দেখা যাচ্ছে একটা ফিউরিয়াস লায়ন, যাকে এঞ্জেল শান্ত করার চেষ্টা করছে। তো একটা মেন্টাল এমন একটা সিচুয়েশন আসবে যেখানে অ্যাগ্রেশন খুব একটা হাই হতে পারে, ঠিক আছে? বাট সিচুয়েশনটা ডিভাইনলি প্রোটেক্টেড, ঠিক আছে? এখানে যারা রয়েছেন তাদের অনেকের মধ্যে এটাও হতে পারে যে তারা এটা লক্ষ্য করছেন যে সম্পর্কের মধ্যে একটা এভিল আই রয়েছে, ঠিক আছে? নজর লেগে যায় খুব, তো সেক্ষেত্রে নিজের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে, এবং এদের জন্য জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে। জুলাই মাস এবং এই যে মার্চ মাসটা চলছে এটাও হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। অনেকে এখানে কমিউনিকেশন ব্লকেজ পাচ্ছেন, ঠিকঠাক করে পার্টনারের সাথে কথা হচ্ছে না, এটা হতে পারে। যদি আপনারা ভিডিওটা এখন দেখেন তাহলে আপনার জীবনে 7 থেকে 8 দিনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে কমিউনিকেশনের প্রবলেমটা চলে যাবে, এবং তার সাথে আপনার পার্টনারের সাথে যদি মনি বনাতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আপকামিং জুলাই মাস অবধি থাকার সম্ভাবনা আছে, তো একটু সাবধানে চলতে হবে, ঠিক আছে? এরপরে আসছি 5 তারিখ, 14 তারিখ আর 23 তারিখ, যাদের জন্ম, কেমন কাটছে নতুন বছর? 5, 14, 23 এমপ্রেসের কার্ড এসছে, খুব সুন্দর কার্ড। তো গ্রো করছে, ভেনাসের কার্ড হচ্ছে, নতুন রিলেশনশিপে যেতে পারে এরা, একটা নিউ রিলেশনশিপের এনার্জি ডেফিনেটলি রয়েছে। কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন, কালচারাল, ঠিক আছে, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন যেটা ভেনাস রিলেটেড খুব হয়, তো সেক্ষেত্রে গ্রোথ দেখা যেতে পারে। যে কোনো বিজনেস রিলেটেড কাজ করে থাকলে রিকগনিশন পাওয়ার একটা মানে অ্যাওয়ার্ড রিলেটেড যে এনার্জিটা আছে সেটা কিন্তু খুব অ্যাক্টিভেটেড। যদি কেউ চাকরিও করে থাকেন সেক্ষেত্রেও প্রমোশনের এনার্জি আছে আপকামিং 3 মান্থস এর মধ্যে। এমনি তো 5 নাম্বারটা খুব ব্লেসড নাম্বার, বিভৎস ভালো নম্বর, মার্কারির নাম্বার। আর তার সাথে 5 নম্বর যাদের থাকে তাদের ভীষণ ট্রাভেলও হয়, তো এটা ট্রাভেলেরও কার্ড। ট্রাভেলের কার্ড, গ্রোথের কার্ড, প্রমোশনের কার্ড, এবং তার সাথে রিকগনিশন, অ্যাওয়ার্ডস, এগুলো পাওয়ার খুব সম্ভাবনা আছে। এরপরে তাহলে আসি 6 কথায়, যেটা সকলের খুব পছন্দের নাম্বার, ভেনাসের নাম্বার। 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, যাদের জন্ম, কেমন কাটবে নতুন বাংলা বছর? হুইল অফ ফরচুন আমার প্রিয় কার্ড, ভাগ্যের চাকা ঘুরবে। তো এর থেকে পজিটিভ কিছু হতেই পারে না। এখানে স্টাডি হোক, ফরেনে যেতে চায়, ভিসা আটকে আছে, পাসপোর্ট রিলেটেড ইস্যু, কোনো জায়গায় প্রমোশনে ট্রান্সফার হয়ে যেতে চায়, নতুন গাড়ি কিনতে চায়, বাড়ি পারচেস করতে চায়, সমস্ত কিছুর জন্য হুইল অফ ফরচুন ইটস এ ইয়েস কার্ড। মানে যে কোনো সিচুয়েশনে আপনারা থেকে থাকুন আপনাদের জন্য একটা বড়সড় হ্যাঁ, খুব ভালো কাটবে আপনাদের এই বছর। অক্টোবর মান্থটাও খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, এখানে 10 নম্বরে কার্ড রয়েছে, তো ডেফিনেটলি অক্টোবর মান্থটা খুব ইম্পর্টেন্ট, এবং আপকামিং জানুয়ারি মানে 2000 এই বছরের অক্টোবর থেকে 2027 জানুয়ারির মধ্যে এই জাতক জাতিকারা খুব সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখতে পারবে নিজেদের লাইফে।
তার মানে 6 যারা জাতক জাতিকা একদম তাদের একেবারে ভাগ্যের চাকা ঘুরছে, একেবারে খুব লিটারেলি। সুন্দর। আচ্ছা, এরপরে তাহলে 7 এর কথায় আসি। একদম। 7, 16 এবং 25। 25। 7 আমার প্রিয় নম্বর। হুম। দেখে নিচ্ছি কেতু যাদের, তাদের কেমন আসবে। এদেরও এম্পায়ারের কার্ড এসছে, তো বাহ। এদেরও একটা প্রমোশন, গ্রোথ, রিকগনিশনের একটা আছে, একটা বস ফিগার। এদের ক্ষেত্রে যে এনার্জিটা আমি পাচ্ছি, এপ্রিল মাস তো ডেফিনেটলি বলে না যে এতদিন ধরে যদি নড়বড়ে অবস্থা থেকে থাকে, এইবার অবস্থা এসছে যে নিজেরটা নিজে হাল ধরে নেওয়ার। মানে এখানে এই যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, যে চেয়ারে বসে যে স্ট্যান্ডটা ধরে রয়েছে ব্যক্তিটা, এখানে বোঝা যাচ্ছে যে নিজের জিনিসগুলোর যে দায়িত্বটা নিজে নেওয়া, ছাড়বে না সেটা। ছাড়বে না সেটা। এতটাই এনার্জাইজ দেখা যাচ্ছে। এরিজের এনার্জি রয়েছে ডেফিনেটলি, অনেকে দেখছেন যারা, তারা হয়তো মেষ রাশিরও হতে পারে, কুম্ভ রাশির হতে পারে। তো খুব সুন্দর এনার্জি রয়েছে, কিন্তু এটার সাথে এটাই বলবো যে ইগোটা কন্ট্রোল করে চলতে হবে। কিছু কিছু জায়গায় হয় কি, আমরা যখন সাকসেসের উপরে মানে পরকাশটা পার করে যাই, তখন আমাদের মধ্যে একটা ইগো আসে। তো ইগোর জন্য কারোর সাথে বচসা হতে পারে, এই এনার্জিটা আসছে, ঠিক আছে? কারণ পিছনে যদি দেখা যাচ্ছে জাজমেন্ট, জাজমেন্টের কার্ড আছে ব্যাক অফ দ্য ডেকে। তো 7 নম্বরের জাতক জাতিকাদের 7, 25 এবং 15, 16, তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, জাজমেন্টের কার্ডও আছে। মানে অনেক দিন ধরে ভগবানের কাছ থেকে আপনারা যদি ন্যায় চেয়ে থাকেন, তো সেক্ষেত্রে সেই জিনিসটা আপনার জীবনে আসছে দেখা যাচ্ছে, সে ন্যায়টা ফাইনালি পাবেন। এরপরে আসি শনির নাম্বার অর্থাৎ 8 এর কথায়। 8, 17 এবং 26। 8, 17 এবং 26-এর জাতক জাতিকাদের 1433 কেমন যাবে? আচ্ছা, আপনাদের জীবনে দেখা যাচ্ছে যে কোনো ফিমেল ফিগার রয়েছে, সেটা মাও হতে পারে, ওয়াইফও হতে পারে, বা আদার কোনো ফিমেল ফিগার, মানে মহিলা ফিগার আছে, যারা কিনা মানে ঠিক এদের গ্রোথে খুশি নয়। ঠিক আছে, একটা হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে। হাই প্রিস্টেস এনার্জি যখন আসে, তখন দেখা যায় যে এদের উপর অনেক সময় নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের জিনিস হয়ে থাকে, মানে গ্রো করতে পারে না। কোথাও না কোথাও এক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের এনার্জিও রয়েছে, মানে এদের থাইরয়েডের ইস্যু থাকতে পারে, পিরিয়ডস রিলেটেড, যেটা আমাদের মহিলাদের ইস্যু খুব দেখা যায়, পিসিএস, পিসিওডি, এই জিনিসটা নিয়ে একটু সতর্ক হতে বলছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে রেড কালারের ফুড, বিপি রিলেটেড সমস্যা একটু হতে পারে, কারণ এদের হেলথ রিলেটেড কার্ড আছে। অনেকে হয়তো মেডিকেল ফিল্ডে রয়েছেন, স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, তারা দেখছেন এটাও হতে পারে। ডেফিনেটলি নিজের মায়ের শরীরের ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ মায়ের শরীর একটু ডিটোরিয়েট করতে পারে আগামী 2 মাসে। বাট একটা জিনিস আছে কি, যে এই সমস্ত জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে খুব ইনটিউটিভ, এখানে খুব ইনটিউটিভ এনার্জি আসছে, কারণ ডিভাইন উইলে এরা বিশ্বাস করে। 8 নম্বর যারা স্যাটার্নের নম্বর হয় না, এরা খুব বিশ্বাসী, এরা খুব সৎ। এরা মনে করে যে আমি আজকে যদি ভালো কাজ করি, আমি ফলটা পাবো, আমার সাথে কেউ খারাপ করলে সে খারাপ তারা পাবে। কিন্তু এই বিশ্বাসের অনেকে কিন্তু সদ্ব্যবহার করে না, মানে আশেপাশের লোক যারা আছে তারা কিন্তু অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এদেরকে নেগেটিভ এনার্জি রিচুয়ালটা করতে, বাট নেগেটিভ এনার্জি রিমুভাল রিচুয়ালটা করলে এদের লাইফে গ্রোথ আসবে। এদের উপরে একটা এভিল আইয়ের এনার্জি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একেবারে নাম্বারের শেষ নাম্বার এবং খুব সুন্দর একটা নাম্বার 9, 9, 18 এবং 27। 9, 18 এবং 27 কেমন কাটবে তাদের জন্য নতুন বছর? 9, 18 এবং 27 দেখে নিচ্ছি জাতক জাতিকাদের কেমন কাটবে এবছর। দ্য স্টারের কার্ড এসছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। বাহ। তো যা উইশ করছেন সেটা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে, এবং হতে পারে যে এই যে এই উইশটা হয়তো অনেক দিন ধরে করছেন। এখানেও ডিসেম্বরের এনার্জি রয়েছে, জুলাইয়ের এনার্জি রয়েছে এবং অক্টোবরের এনার্জি রয়েছে। বাট আমি এটাই বলবো যে আপনারা যে আশা করে রয়েছেন, সেই আশাটা বিফলে যাবে না, কারণ অনেক দিন ধরে সেই নজরটা আপনার উপরে রয়েছে ভগবানের। ভগবান দেখেছেন আপনারা কিভাবে পরিশ্রম করেছেন, তো সেই ফলটা আপনি পেতে চলেছেন। এবং হতে পারে যে এরা, অনেকে যারা দেখছেন তাদের হয়তো অনেক ডেপ্টও রয়েছে, তো ডেপ্ট মিটিয়ে দেওয়ার সুযোগও আসবে, মানে সেই অ্যামাউন্ট অফ মানিটা আসবে যে তুমি তোমার ডেপ্টটাকে চুকিয়ে দিতে পারছো। তো খুব ভালো এনার্জি রয়েছে মানি ফ্লো অনুযায়ী। এবং স্টার কার্ডের সাথে স্টার, আমরা এটাও বলি যে স্টারে রিকগনিশন আছে, তো রিকগনিশন পাওয়ারও একটা এনার্জি রয়েছে। খুব সুন্দর কার্ড আছে। আমরা একটা লাস্ট বোনাস রেমেডি দিদির কাছ থেকে শুনবো, কারণ আমরা একেবারে এপিসোডের শেষের দিকে চলে এসেছি। এমন একটা রেমেডি, যে রেমেডিটা আপনারা সকলে করতে পারেন। ওভার টু ইউ। দেখো, বোনাস রেমেডি আমি এটাই দিতে চাই, যেটা এখনকার দিনে খুবই দেখা যায়, সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ওভারথিংকিং। সেটা মানি হোক, রিলেশনশিপ রিলেটেড হোক, মন শান্ত না থাকলে কিন্তু আপনি না পয়সা অ্যাট্রাক্ট করতে পারবেন, না ভালোভাবে রিলেশনশিপ কাটাতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমরা সবাই জানি বাজারে পাতিলেবু পাওয়া যায়, খুব দামও নয়, এবং লবঙ্গর মাথায় ফুল আছে এমন দেখে নেবেন। তো একটা পাতিলেবুকে অর্ধেক কেটে
তাতে 3টে লবঙ্গ ফুল সমেত গেঁথে দিতে হবে। আর লবঙ্গের যে ফুলটা থাকবে সেটা উপরের দিকে থাকবে, আর যে তেল পোর্শনটা যেটা থাকবে সেটা নিচের দিকে থাকবে। এটাকে আপনি একটা ব্লু কালারের রুমালের মধ্যে র্যাপ করে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। আপনার খুব ভালো ঘুম হবে এবং তার সাথে আপনার যে নেগেটিভ এনার্জিটা মাথায় রয়েছে সেটা আপনার অ্যাট্রাক্ট করে নেবে ওই লেবুটা। ওটাকে 3 দিন বাদে বাদে ডিসকার্ড করতে হবে। আপনি যখনই দেন তার ঠিক 3 রাত্রের মাথায় ওটাকে ডিসকার্ড করতে হবে। দেন নেক্সট আবার একটা নতুন লেবু দিয়ে আবার নতুন করে রেমেডি করতে হবে। এভাবে করলে কি হবে দেখবেন যে সকালবেলা উঠে যে আমাদের একটা মনে হয় না যে খুব লেথার্জি লাগছে, এটা কতদিন কোনো করতে কিছু হবে? করার মোটিভেশন বা এনার্জি নেই, 21 দিনের মতো আচ্ছা। মিনিমাম 21 দিন করলে সে চেঞ্জেস দেখতে শুরু করে দেবে। অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে সে ইনস্ট্যান্ট যেই রাত্রে করেছে পরের দিন সকালে উঠেই তার মুডটা খুব রিফ্রেশ, তার জীবনে মানে নতুন করে যে একটা কাজ করার যে একটা এনার্জি বা রিলেশনশিপের জন্য আরেকটু এফোর্ট করার যে এনার্জি সেটাও কিন্তু খুব দেখা গেছে। তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এনার্জি ইমপ্রুভমেন্টও দেখতে পারবে অনেকে। অনেকে যাদের খুব অ্যাংজাইটি ওভার থিঙ্কিং, যাদের প্ল্যানেটসেরও প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে তাদের হয়তো 7 থেকে 10 দিন সময়। আজকের এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে আশা করি, কারণ আজকের এপিসোডে ছিল সম্পূর্ণই রেমেডি রেমেডি আর রেমেডি। আর আজকে যিনি গেস্ট ছিলেন তিনি এত সুন্দর সুন্দর সহজ রেমেডি দিয়েছে যার জন্য আমার মনে হয় না আলাদা করে দোকানে আপনাদের ছুটতে হবে। বাড়ির কিছু কিছু হ্যাবিট আপনারা চেঞ্জ করেই কিন্তু আপনাদের নিজেদের জীবনটাকে অনেক সুন্দর করতে পারেন। ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিদির নাম্বারটা যাচ্ছে, যেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যদি নিজেরা দিদির সঙ্গে দেখা করতে চান সেটাও কি সম্ভব? আপাতত অফলাইন আমি করি না, বাট ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট তোমার করতে নাম্বারটা একবার বলে দাও স্ক্রিনে। 7003625584 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে 7998253800। অনেক ধন্যবাদ আমাদের এপিসোডে আজকে আসার জন্য, খুব ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করলে। আমার মনে হয় দর্শকরা খুব সমৃদ্ধ হলো। আমারও ভীষণ আর ভালো নতুন লেগেছে। বছর তোমারও খুব ভালো কাটুক, আমাদের দর্শকদেরও খুব ভালো কাটুক। দেখতে থাকুন দ্য এইচডি পডকাস্ট। দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে। আর ততক্ষণের জন্য নববর্ষের মিষ্টি খেতে কিন্তু ভুলবেন না। নমস্কার।